সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত, ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ। এদিকে মিরপুরের শিক্ষার্থী মাহফুজুল হত্যা, সালমান আনিসুল সহ গ্রেফতার 4। আরও থাকছে, এনসিপি বাংলাদেশ জাতীয় লীগ সহ নিবন্ধন পাচ্ছে 6 দল। এদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা, রাশেদের ক্ষোভ প্রকাশ। আরও থাকছে, রাকসু নির্বাচনের তারিখ নিয়ে অনড় ছাত্রশিবির। এবং সর্বশেষ, ফরিদপুর 4 থেকে ভাঙাকে আলাদা করতে হাইকোর্টের রুল। আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত, ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ। জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ থাকা একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। আজ সোমবার সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। রুকনুজ্জামান ট্রাইব্যুনালে বলেন, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। দ্য ডেইলি স্টারও হাসিনা ও তাপসের মধ্যে হওয়া একটি ফোনালাপের রেকর্ডিং পেয়েছে। অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি, যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার। একই ফাঁস হওয়া অডিওর অংশে এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। এদিকে মিরপুরের শিক্ষার্থী মাহফুজুল হত্যা, সালমান আনিসুল সহ গ্রেফতার 4। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর 19 জুলাই মিরপুর আব্বাসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় সালমান এফ রহমান সহ 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা ও ঢাকার কাফরুল থানা শাখার সভাপতি জসিমউদ্দিন মোল্লা। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলামের আবেদনের পর অভিযুক্তদের আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, শিক্ষার্থী মাহফুজুর রহমান গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর 10-এ একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। ওই দিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে একটি গুলি লাগে এবং মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমানের মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আরও থাকছে, এনসিপি বাংলাদেশ জাতীয় লীগ সহ নিবন্ধন পাচ্ছে 6 দল। নতুন 6টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এগুলোর মধ্যে আছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনে স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সোমবার 22 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে। তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ সহ 6টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে। 22টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে গতকাল রোববার সংশ্লিষ্ট শাখা এতে স্বাক্ষর করেছে। জানা গেছে, আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। সেখানে এই প্রস্তাবে সংযোজন বিয়োজন হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা, রাশেদের ক্ষোভ প্রকাশ। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার ২১ সেপ্টেম্বর রাতে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাত 1:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী ড ইউনুস 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। আরও থাকছে রাকসু নির্বাচনের তারিখ নিয়ে অনড় ছাত্র শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই 25 সেপ্টেম্বর আয়োজনের দাবি জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সোমবার 22 সেপ্টেম্বর বিকেল 3টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি জানান তিনি। এর আগে নির্বাচন কমিশনকে ছাত্রশিবিরের প্যানেলের পক্ষ থেকে 4 দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। 4 দফা দাবিগুলো হল: 1. রাকসু নির্বাচন অবশ্যই যথাসময় করতে হবে। 2. দলীয় প্রভাব ও অপচেষ্টা থেকে সরে এসে কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। 3. কোনোভাবেই তারিখ পেছানো যাবে না, সবার সঙ্গে সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করতে হবে। 4. নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, সুষ্ঠু ভোটগ্রহণ ও গণনা নিশ্চিত করতে হবে। একই দিনে ফলাফলও ঘোষণা করতে হবে। পরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। প্রার্থী ও শিক্ষার্থীরা এ নিয়ে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে। অনেকে পরীক্ষার পাশাপাশি প্রচারণাও চালিয়েছে। এখন যদি নির্ধারিত তারিখে নির্বাচন না হয় তবে সেই আমেজ নষ্ট হয়ে যাবে। আমাদের বোল্ড স্টেটমেন্ট 25 তারিখের নির্বাচন 25 তারিখেই চাই। তিনি আরও বলেন, অনেক প্যানেলের প্রার্থীরাও চান সময় মতো নির্বাচন হোক, অন্যথায় সবার আস্থা হারিয়ে যাবে। 25 তারিখে ভোট কতটা অংশগ্রহণমূলক হবে এমন প্রশ্নে ভিপি প্রার্থী বলেন, শিক্ষার্থীদের ধরে রাখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু প্রশাসন এখনও স্পষ্ট ঘোষণা না দেওয়ায় অনেকে দুলাচলে পড়ে বাসায় চলে যাচ্ছেন। যদি প্রশাসন সাহসী ঘোষণা দেয় শিক্ষার্থীরা স্যাক্রিফাইস করে ক্যাম্পাসে থাকবে, তখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এবং সর্বশেষ ফরিদপুর 4 থেকে ভাঙাকে আলাদা করতে হাইকোর্টের রুল। ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলাকে আলাদা করে কেন নতুন আসন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বর্তমানে ফরিদপুর 4 আসনের আওতাধীন রয়েছে ভাঙা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা। সোমবার 22 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলাকে নিয়ে ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হয়। এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। এছাড়া রিটে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন 2021-এর 7 ধারা এবং সংবিধানের 125-এর খ অনুচ্ছেদকেও চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি আরও বলেন, 2008 সালে নির্বাচন কমিশন 2টি সংসদীয় আসন ফরিদপুর 4 ও ফরিদপুর 5কে একত্রিত করে 3টি উপজেলার সমন্বয়ে একটি আসন করে। তবে রিট আবেদনকারীর কয়েকজন পূর্বের মতো ফরিদপুর 4 ও ফরিদপুর 5 দুটি স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহলের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে।